প্রিয় বন্ধুরা, আজকে আমরা ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো নার্সিং প্রসেস। আপনারা জানেন আমাদের এই টপিকটা থেকে যে কোনো পরীক্ষায় একটা করে কোশ্চেন আমাদের আসে, কারণ আমরা যে নার্সিং কেয়ার শুরু করি, আমরা যে কাজ করি, তার যেখানে সূচনা, তো আমরা তো একাডেমিক্যাল পড়াশোনা করে যাই। তো একাডেমিক্যাল পড়াশোনা করার পরে আমরা যে প্র্যাকটিক্যাল কাজ শুরু করব, সেখানে যে প্রথম ধাপ আমাদের পেশেন্ট নিয়ে কাজ, এই পেশেন্ট নিয়ে কাজ করতে গিয়ে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে নার্সিং প্রসেস। অর্থাৎ এখান থেকেই নার্সিংয়ের সকল কার্যক্রম শুরু। তাই এই টপিকটা থেকে জানতে চাওয়া হয় কি ধরনের কি কাজ করব। আপনারা একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাসেসমেন্ট আমরা এখানে শুরুতে রাখছি, কি কি করব অ্যাসেসমেন্টে, তারপর আমাদের ডায়াগনোসিসে কি হবে, ইভালুয়েশন কি হবে, ইমপ্লিমেন্টেশন কি হবে, প্ল্যানিংয়ে কি হবে। তো আমরা এখানে কিন্তু শর্টকাটে এখানে আমরা সব কিছু তুলে ধরেছি, যে কালেকশন পেশেন্ট ডাটা, অর্থাৎ অ্যাসেসমেন্টে আমরা কি পেশেন্টের ডাটা কালেকশন করব, অবজারভেশন করব, অবজেক্টিভ সাবজেক্টিভ ইনফরমেশন যেগুলো আছে সেগুলো দেখব, এবং আইডেন্টিফাই কজ, কারণটা আমরা অ্যানালাইজ করব। এরপর ডায়াগনোসিসে কি করব, আমরা যে অ্যাসেসমেন্টে যে ডাটাগুলো সংরক্ষণ করলাম, যে ডাটাগুলো আমরা সংগ্রহ করলাম সেগুলো অ্যানালাইজ করব, এবং এটার অনুযায়ী যে আমাদের প্রবলেম আমরা পাবো সেটাকে পরবর্তী ধাপের জন্য একটা ভ্যালিড প্রবলেম আইডেন্টিফাই করব। তো এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস। তো দেখি আমরা ধীরে ধীরে নিচের দিকে একটু বিস্তারিতভাবে পড়ি, তাহলে দেখা যাবে কি করা যায়। নার্সিং প্রসেস হলো একটি সিস্টেমেটিক, অর্থাৎ ধাপে ধাপে একটা আমরা কাজ করব, সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত এবং পেশেন্ট সেন্টার্ড কেয়ার অ্যাপ্রোচ, যার মাধ্যমে নার্স রোগীর সমস্যা চিহ্নিত করে কেয়ার প্রদান করবে। এটা হবে কি নার্সিং প্রসেস, এটা সিস্টেমেটিক, সায়েন্টিফিক, পেশেন্ট কেয়ার সেন্টার, অর্থাৎ পেশেন্টের যে দরকার সেই অনুযায়ী কাজ করব আমরা, পেশেন্টের যেটা দরকার এবং সেই অনুযায়ী কাজ করে কেয়ার প্রদান করব। এই শর্টকাটে এটা বলা হয়েছে। স্টেপ অফ নার্সিং প্রসেস, আমরা সবাই জানি নার্সিং প্রসেসের 5টা ধাপ আছে: অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, তারপরে আমার ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন। তো এই বিষয়গুলো আমরা ধাপগুলো একটু দেখি। এটা হচ্ছে ADPIE, সংক্ষেপে মনে রাখার জন্য একটা সংক্ষিপ্ত নাম এখানে ব্যবহার করেছে। তাহলে আমরা দেখি অ্যাসেসমেন্টে কি করব। অ্যাসেসমেন্ট হচ্ছে রোগীর সম্পর্কে তথ্য সংগ্রহ করা, অর্থাৎ একটা রোগী আমার কাছে যখন আসবে তার সম্পর্কে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করব এটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। এটা আমরা জানি, এটার সঙ্গে আমরা পরিচিত। তো ইনফরমেশন টাইপ, আমরা রোগীর কাছ থেকে যে ইনফরমেশনগুলো পাবো, এখানে আমাদের কোশ্চেন, পরীক্ষার কোশ্চেন এখানে হয়, আমরা এই বিষয়টা আমরা মনে রাখবো। তো সেটা হচ্ছে রোগী যে বিষয়গুলো কথা বলবে সেটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা, অর্থাৎ রোগী যে বিষয়ে আমাদের সঙ্গে নিজে কথা বলবে সেটা হবে সাবজেক্টিভ ডাটা। রোগী বলতে পারে আমার জ্বর আসছে, আমার পেইন, এটা আমরা তার সাবজেক্টিভ ডাটা। অবজেক্টিভ ডাটা হচ্ছে পর্যবেক্ষণ, ফিজিক্যাল ফাইন্ডিংস, অর্থাৎ আমি তাকে দেখব, দেখার পরে যে বিষয়গুলো আমি পাবো তাকে আমরা ফিজিক্যাল ফাইন্ডিংস অথবা অবজেক্টিভ ডাটা বলবো। যেমন কি আমি যদি রোগী দেখতে পাই, রোগীর কি হয়েছে, তাকে আমি দেখে বুঝতে পারলাম রোগীর এনিমিয়া আছে, তাহলে এটা হবে তার অবজেক্টিভ ডাটা। ডাটার সোর্স, এখন ডাটা আমি যে পাবো কোথায় কোথায় থেকে পাবো, তার হেলথ হিস্টোরি, অর্থাৎ আমি একটা পেশেন্টকে তার হেলথ সম্পর্কে জানবো। তারপর অবজারভেশন, তাকে আমি অবজার্ভ করব। ফিজিক্যাল এক্সামিনেশন, আমি তার শারীরিক যে পরীক্ষা করব। এছাড়া আরও কী পেতে পারি, ল্যাব রিপোর্ট, ঠিক আছে, তার যে পরীক্ষা নিরীক্ষা ইনভেস্টিগেশনের কাগজ আছে, তাহলে সেখান থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারি। তাহলে এখানে আমাদের যে পরীক্ষার জন্য যে বিষয়গুলো সেটা থাকবে সোর্স অফ ডাটা। তো ওপর দিকে একটা থাকবে যে পেশেন্টের হয়েছে সাবজেক্টিভ ডাটা, অর্থাৎ পেশেন্টের এক্সাম্পল কোশ্চেন আসতে পারে, আবার যদি আসতে পারে হচ্ছে ডাটা সোর্স কি, কোথায় কোথায় থেকে কি কি অবজেক্ট থেকে আমরা ডাটা পেতে পারি, সেটা মাল্টিপল চয়েস আকারে কোশ্চেন এগুলো আসতে পারে। তো বিষয়গুলো আমি মনে রাখবো, হেলথ হিস্টোরি, অবজারভেশন, ফিজিক্যাল এক্সামিনেশন, ল্যাব রিপোর্টস ইত্যাদি ইত্যাদি।
এরপর এক্সাম্পল হিসেবে যদি আমি দেখি, রোগীর ফিভার, পেইন, বিপি, উইকনেস ইত্যাদি কালেক্ট করা, অর্থাৎ একটা রোগীর আমি কি কি বিষয়ে কালেক্ট করব। এরপর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হচ্ছে নার্সিং ডায়াগনোসিস। তো এখান থেকে আমাদের অনেক কোশ্চেন হয়, এটাই আমাদের বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসা হয়। যেমন কালেক্ট ডাটা, আমি যে ডাটাগুলো তথ্যগুলো সংগ্রহ করলাম, এইটা প্রবলেম আইডেন্টিফাই করাকে নার্সিং ডায়াগনোসিস বলে। এটা মেডিকেল ডায়াগনোসিস নয়, অর্থাৎ এটা কোনো মেডিকেল ডায়াগনোসিস নয়। আমরা এখানে কোশ্চেনগুলো উল্টাপাল্টা করে ফেলি। তো নিচের দিকে আমরা দেখি প্রসেস কি হবে, ডাটা অ্যানালাইসিস করতে হবে, প্রবলেম আইডেন্টিফিকেশন করতে হবে, তারপরে কজ রিলেটেড ফ্যাক্টর, এটা কি হতে কেন হয়েছে সে কারণটা বের করতে হবে। তো আমরা যদি উদাহরণসহ দেখতে চাই, তাহলে পেইন, এটা হচ্ছে পেইন, রোগীর ব্যথা আসতে রিলেটেড টু ইনজুরি, তার ইনজুরি হয়েছে কিনা, ইনফেকশন রিস্ক, তার কোনো ইনফেকশন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে কিনা। তো আমরা দেখি যে আমাদের যে কোশ্চেনের যেখানে প্রবলেম হয় সেটা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস কিভাবে হয়। এক্সাম্পল কি, মেডিকেল ডায়াগনোসিস কি হতে পারে, মেডিকেল ডায়াগনোসিস ডিজিজ, যে কোনো ডিজিজ কন্ডিশনটাই হচ্ছে মেডিকেল ডায়াগনোসিস। যেমন নিউমোনিয়া, ডায়াবেটিস মেলাটাইস, হাইপারটেনশন, এগুলো এক একটা ডিজিজ, এগুলোকে বলা হয় মেডিকেল ডায়াগনোসিস। তো এখন আমার এই বিষয়ে আমার নার্সিং ডায়াগনোসিস কি, এটা আমরা ভুল করে ফেলি। তো আমাদের এই বিষয়টা যাতে ভুল না হয় সেটা একটু খেয়াল করতে হবে। তা এটা হচ্ছে ইনফেক্টিভ এয়ারওয়েজ ক্লিয়ারেন্স। তাহলে কি আমার নার্সিং ডায়াগনোসিস কি, এয়ারওয়ে যদি নিউমোনিয়া হয় তাহলে আমার এয়ারওয়ে ক্লিয়ারেন্স আছে কিনা সেটা দেখতে হবে। তারপর পেইন আছে কিনা, অ্যাকুইট পেইন আছে কিনা, রিস্ক ফর ইনফেকশন আছে কিনা, ইম্পেয়ার্ড ফিজিক্যাল মোবিলিটি, তাকে কোনো ফিজিক্যাল মোবিলিটি আছে কিনা। তো এই বিষয়গুলো হচ্ছে আমার নার্সিং ডায়াগনোসিস। তো আমি সহজভাবে যেটা মনে রাখতে চাই সেটা হচ্ছে এক্সাম ট্রিক্স হিসেবে যদি মনে রাখতে চাই, তাহলে আমার ডিজিজ মেডিকেল ডায়াগনোসিস, পেশেন্ট রেসপন্স টু ডিজিজ, অর্থাৎ এই রোগটার জন্য পেশেন্টের কী সমস্যা হচ্ছে, পেশেন্ট কী রেসপন্স করছে, সেটা হচ্ছে আমার নার্সিং ডায়াগনোসিস। এই দুইটা কথা আমি সহজভাবে মনে রাখলে আমি কিন্তু অনেকগুলো কোশ্চেনের উত্তর দিতে পারবো। ঠিক আছে, আমরা চেষ্টা করবো এগুলো মনে রাখার জন্য। এখন যদি এক্সাম্পল দিয়ে, আমরা কোশ্চেনের এক্সাম্পল দিয়ে যদি বিষয়টা আরও ক্লিয়ার হই, তাহলে আইডেন্টিফাই দ্য ফলোয়িং ইজ এ নার্সিং ডায়াগনোসিস। তো এখানে অপশনগুলি ভাবে থাকতে পারে নিউমোনিয়া, হাইপারটেনশন, অ্যাকুট পেইন, ডায়াবেটিস মেলাইটাস। তো এই কোশ্চেনটা কিন্তু কনফিউশনই। তো আমরা অ্যাকুট পেইন, তারপর আমরা কিন্তু উপরে দেখেছি যে নিউমোনিয়া, হাইপারটেনশন, আমরা নার্সিং ডায়াগনোসিস চাইছি। তাহলে এখানে আছে নিউমোনিয়া মেডিকেল ডায়াগনোসিস, হাইপারটেনশন মেডিকেল ডায়াগনোসিস, ডায়াবেটিস মেলাইটাস মেডিকেল ডায়াগনোসিস, অ্যাকুট পেইন কিন্তু মেডিকেল একটা কন্ডিশন, অর্থাৎ পেশেন্ট রেসপন্স, একটা সমস্যার কারণে ব্যথা হচ্ছে, সেটা হচ্ছে আমার নার্সিং ডায়াগনোসিস। তো এখানে উত্তরটা হবে কি, আমার অ্যাকুট পেইন, এটা হচ্ছে আমার নার্সিং ডায়াগনোসিস। অ্যান্ড হুইচ ফলোইং ইজ এ মেডিকেল ডায়াগনোসিস। এখন দেখি যে মেডিকেল ডায়াগনোসিস কি, এই ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে। তেমন রিস্ক ফর ইনফেকশন, আমার কিন্তু ইনফেকশন, ইম্পেয়ার্ড ফিজিক্যাল মোবিলিটি, অ্যাংজাইটি, অ্যাজমা। তো এখানে আমরা কনফিউশনে পড়ে যাব অ্যাংজাইটি অ্যাজমা নিয়ে। তো আমরা সরাসরি দেখব যে আমরা এর আগে পড়লাম কি, যে মেডিকেল ডায়াগনোসিস মানে ডিজিজ, এক কথায় যেটা ক্লিয়ার ডিজিজ। তো এখানে ক্লিয়ার ডিজিজ বোঝাইতে সেটা হচ্ছে অ্যাজমা। তো এটা হচ্ছে আমার মেডিকেল ডায়াগনোসিস। এখানে অ্যাংজাইটি নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাবো কি, অ্যাংজাইটি কিন্তু না, অ্যাংজাইটি হচ্ছে একটা মেন্টাল স্টেজ অ্যাংজাইটি, সুতরাং এটা মেডিকেল ডায়াগনোসিস হবে না। এরপর আমরা আসবো প্ল্যানিং, অর্থাৎ পেশেন্ট প্রবলেম সলভ করার জন্য গোল সেট করা, অর্থাৎ আমি কি করব, কেয়ার প্ল্যান তৈরি করা, এটা হচ্ছে আমার প্ল্যানিং। তো প্ল্যানিংটা হতে হবে একটা প্রায়োরিটি বেস, অর্থাৎ কোন সমস্যাটা বেশি রোগীর এবং সেটা আমাকে ফোকাস করতে হবে। তো এখানেই আমাদের কোশ্চেন পরীক্ষায় আসে যে পেশেন্ট ফোকাস, যে প্রবলেম ফোকাস করা হয় কোন স্টেপে, প্ল্যানিংয়ে আমরা কি করব, প্রবলেম ফোকাস করব। যেমন কি পয়েন্ট কি, প্রায়োরিটি সেটস, যে প্রথম কি সমস্যা, শর্ট টার্ম, লং টার্ম গোল, শর্ট টার্ম কি হতে পারে, লং টার্ম কি হতে পারে, নার্সিং ইন্টারভেনশন প্ল্যান করা, অর্থাৎ নার্সিং ইন্টারভেনশন আমি কি করব। তো এটার একটা স্পেসিফিক বিষয় আসবে, সেই বিষয়টাকে আমাকে খেয়াল করতে হবে। যেমন স্মার্ট গোল, যেমন স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইম বম, এটা কি হচ্ছে একটা নির্দিষ্ট হতে হবে। মেজারেবল, যেটা পরিমাপ করা যাবে, আন্দাজে একটা আমি ধরলাম যেটা আমি করতে পারছি না, এটা এমনটি হবে না। অ্যাচিভেবল, যেটা অ্যাচিভ করা সম্ভব, অর্থাৎ আমি এমন একটা কেয়ার দিব, যেমন হচ্ছে আমার জ্বর যদি আসে তাহলে আমি তাকে স্পঞ্জিং করাবো, সেটা আমার করা পক্ষে সহজ, অর্থাৎ জ্বর আসছে তাকে তো আমি অন্য কিছু করাতে পারবো না। রিয়েলিস্টিক, একটা বাস্তবসম্মত হতে হবে। টার্ম বাউন্ড, একটা নির্দিষ্ট
সময় থাকতে হবে, যেমন কি পেশেন্টের পেইন 30 মিনিটের মধ্যে রিডিউস করা, অর্থাৎ পেশেন্টের এমন একটা কন্ডিশন হচ্ছে আমি টার্গেট নেব তার যেন 30 মিনিটের ভিতরে তার ব্যথাটা কমে যায়। এরপর আমরা আসি ইমপ্লিমেন্টেশন। এটা হচ্ছে আমাকে বাস্তবায়ন করা, অর্থাৎ আমি যে একটা গোল সেট করলাম, একটা সমস্যা আইডেন্টিফাই করলাম, এটা দেখলাম যে এটা আমি করব, সেটাকে আমাকে বাস্তবায়ন করতে হবে। যেমন কি হচ্ছে, যেমন সেগুলো কি কি হতে পারে, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, আমার ঔষধ দেওয়া হতে পারে, ওন ড্রেসিং, যদি তার ওন ড্রেসিং হতে পারে, হেলথ এডুকেশন, আমার অর্থগুলো তো বুঝতেছি এই বিষয়গুলো, হেলথ এডুকেশন হতে পারে, ইমোশনাল সাপোর্ট হতে পারে, ডকুমেন্টেশন, সবগুলো বিষয় এই ডকুমেন্টেশনে জড়িত। আমরা ধাপে ধাপে কিন্তু এটা ডকুমেন্টেশন করে আসবো। এক্সাম্পল কি, ডক্টর অর্ডার অনুযায়ী ইঞ্জেকশন দেওয়া, ড্রেসিং করা, পেশেন্ট কেয়ার দেওয়া, অর্থাৎ ডাক্তার একটা অর্ডার দিয়েছে, আমি কমপ্লেন করলাম রোগীর পেইন, ডাক্তার অর্ডার দিয়েছে, সেই অনুযায়ী আমরা একটা ইঞ্জেকশন দেবো, দেওয়ার পরে দেখা যাচ্ছে কি রোগীর এটা কমছে কিনা, এইটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা। এরপর ইভালুয়েশন আমরা আসি। ইভালুয়েশন কি কি করবো, অর্থাৎ আমি যে এই 4টা ধাপে যে কাজগুলো করে আসলাম, এটা হচ্ছে আমার ইভালুয়েশন। তো ইভালুয়েশন হচ্ছে গোল অ্যাচিভ, আমি যে টার্গেটটা নিয়ে আসি সেটা কি গোল অ্যাচিভ হয়েছে কিনা, পার্শিয়াল অ্যাচিভ কতটুকু হচ্ছে, অল্প কিছু হয়েছে কিনা, নট অ্যাচিভ, আমার কি যেটা আমি চিন্তা করলাম সেটা হয়নি বা একেবারে হয়নি। ট্রিটমেন্টের পরে পেইন কমেছে কিনা চেক করা, অর্থাৎ আমি যে পেশেন্টকে কি করলাম, একটা পেশেন্ট পজিশন করলাম, তারপর পেশেন্টকে ইঞ্জেকশন দিলাম, দেওয়ার পরে এটা আমি দেখব যে পেশেন্টের ব্যথার জন্য আমি যে যে কাজগুলো হাতে নিছি সেগুলো ব্যথাটা কমছে কিনা, যদি ব্যথা কমে বাস গোল্ড অ্যাচিভ, আর যদি অল্প একটু কমে যে না পেশেন্ট একটু ভালো বোধ করতেছে, সেটা হচ্ছে পার্শিয়াল অ্যাচিভমেন্ট। এরপর দেখা যাচ্ছে না আমি এত কিছু করার পরেও, ট্রিটমেন্ট দেওয়ার পরে, ইঞ্জেকশন দেওয়ার পরেও পেইন কমপ্লেন মানে ব্যথা কমে নাই রুগীর, তাহলে এটা হচ্ছে নট অ্যাচিভ। তো পরীক্ষায় তো আমার এইভাবে থাকবে না, পরীক্ষায় একটা কন্ডিশনালে আমার কোশ্চেনগুলো থাকবে, এগুলো আপনারা বুঝতে পারেন, জানেন, তাহলে এই বিষয়গুলো থাকবে একটা কন্ডিশনাল। তো দেখি আমরা নিচের দিকে আরেকটি যাই। তো এবার দেখি ক্যারেক্টারিস্টিক্স অফ নার্সিং প্রসেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্নভাবে এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। এটা কি হবে, একটা সিস্টেমেটিক, একটা ধাপে ধাপে থাকবে। তারপর পেশেন্ট সেন্টার, রুগী কেন্দ্রিক হবে, আমি একটা করব যে পেশেন্ট নাই সেখানে আমি কি সেন্টার কেয়ার দেবো, গোল ওরিয়েন্টেড, একটা লক্ষ্য ভিত্তিক থাকবে, কন্টিনিউয়াস, একটা ধারাবাহিকতা থাকবে, ঠিক আছে, ডাইনামিক, পরিবর্তনশীল, একটা সমস্যা আমি আইডেন্টিফাই করলাম, দেখা যাচ্ছে যে না তার চাইতে আর একটা বড় সমস্যা দেখা গেছে, সেটাকে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। যেমন কি যে পেশেন্টের কি হচ্ছে এয়ারওয়ে, বা পেশেন্টের সাইনোসিস হচ্ছে, পেশেন্টের টেম্পারেচার আছে, সাথে সাথে পেশেন্ট সাইনোসিস হচ্ছে, তাহলে আমি কি করব এখানে, অর্থাৎ পেশেন্টের দুটোই সমস্যা, টেম্পারেচার আসছে, জ্বর আসছে খুব বেশি 103-4 ডিগ্রি, আবার দেখা যাচ্ছে পেশেন্ট সাইনোসিস হচ্ছে, তার অক্সিজেন শর্ট পড়ে গেছে, তাহলে প্রায়োরিটি বেস আমাকে কোনটা পরিবর্তন, আমি পেশেন্টের টেম্পারেচারের জন্য কাজ করতে আসছি, দেখা যাচ্ছে পেশেন্টের এখন সাইনোসিস হচ্ছে, সাথে সাথে আমি সেটা পরিবর্তন করবো, অর্থাৎ কি তাকে লাইফ সাপোর্ট দিতে হবে, অর্থাৎ পেশেন্টকে যদি আমি অক্সিজেন সাপ্লাই না দিই তাহলে সে মারা যাবে, টেম্পারেচারের জন্য কিন্তু সে মারা যাবে না। তো এই ডাইনামিক, এটাকে বলে পরিবর্তনশীল, একটা নিয়ে আসছি সেটা আমি আবার চেঞ্জ করব পেশেন্টের প্রয়োজন অনুযায়ী। এরপর থাকতে হবে এভিডেন্স বেস। এভিডেন্স বেস কথা আমাদের একটু কঠিন মনে হয়, সেটা কি, এভিডেন্স হচ্ছে এই যে নার্সিং রিসার্চ করার পরে যে তথ্য গবেষণা করার পর যে গাইডলাইনগুলো আমরা পাই, সেটা কি আগে কীভাবে আমরা যেমন উদাহরণ দিতে পারি যে সর্বশেষ গবেষণা গাইডলাইন অনুযায়ী ক্ষত পরিষ্কার ড্রেসিং করা, আগে কি ছিল, এক ধরনের ড্রেসিং করা হতো, যেমন নর্মাল স্যালাইন দিয়ে ধোয়া হতো, নর্মাল স্যালাইন দিয়ে অন্য অন্য ভায়োডিন বা অন্য অন্য কিছু দেওয়া হতো, কিন্তু এখন আছে কি যে নর্মাল স্যালাইন দিতে হবে, ভায়োডিন দিতে হবে, সাথে কি ড্রেসিং করার পর অনুযায়ী ক্রিম লাগাতে হবে, তার ইনফেকশন অনুযায়ী তাকে একটা ক্রিম দিতে হবে, সর্বশেষ গাইডলাইন, অর্থাৎ সর্বশেষ কোনো চিকিৎসার সবশেষ ফলাফল অনুযায়ী আমি সেটা বাস্তবায়ন করব। ইম্পর্টেন্ট অফ নার্সিং প্রসেস, নার্সিং প্রসেসের গুরুত্ব কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোয়ালিটি অফ পেশেন্ট কেয়ার, পেশেন্টের কোয়ালিটি পেশেন্ট কেয়ার নিশ্চিত করা, ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করা এবং বেটার কমিউনিকেশন তৈরি করা, ডকুমেন্টেশন ইমপ্রুভ করে, তারপর প্রফেশনাল নার্সিং প্র্যাকটিস মেনটেইন, পেশেন্ট সেফটি বৃদ্ধি করে। তো এই বিষয়গুলো আমরা মনে রাখবো। মোস্ট ইম্পর্টেন্ট স্টেপস, এটা নিয়ে আমাদের আলাদা করে আমরা একটু নিয়ে আসি, কারণ কি যে এই বিষয়ে আরও অনেকগুলো কথা থাকে, অনেকগুলো বিষয় থাকে যে যেখান থেকে আমাদের বেশি কোশ্চেন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো নার্সিং প্রসেসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটি, সেটা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস।
এটা নিয়ে আমরা কোশ্চেনে কনফিউশনে থাকি সবাই, কিন্তু দেখেন আমরা কি দিব, অ্যাসেসমেন্ট দিব না ডায়াগনোসিস দিব না কি দিব, ইমপ্লিমেন্টেশন ইভ্যালুয়েশন দিব, অনেকগুলো কিন্তু এখানে আর কি কনফিউশন থাকে। সেইটা দূর করার জন্য আমি এই অংশটুকু আপনাদেরকে অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি কোর স্টেপস, নার্সিং প্রসেসের হার্ট অফ দ্য নার্সিং প্রসেস, অর্থাৎ কোর স্টেপস, এখান থেকেই সব কিছু নির্ণয় হয়। এখানে কেন হয়, কারণ হচ্ছে পেশেন্টের রিয়েল প্রবলেম আইডেন্টিফাই করা হয়, কেয়ার প্ল্যান ভিত্তি তৈরি করা হয়। ভুল হলে পুনরায় কেয়ার প্ল্যান ভুল হয়ে যাবে, যদি এখানেই যদি ভুল হয় তাহলে কেয়ার প্ল্যানও ভুল হয়ে যাবে। কেন গুরুত্বপূর্ণ? তারপরে নান্দা ডায়াগনোসিস ব্যবহার করা হয়। এই নান্দা কি, এটা হচ্ছে আমরা এখানে দেখি, আমরা জানি নামটার সঙ্গে আমরা পড়েছি, কিন্তু আসলে কি মেইনলি সেই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। যদিও পরীক্ষায় আসে তাহলে ভালো, যদি না আসে তাহলে তো আমরা বুঝতেই পারবো না যে আসলে কি ছিল বা কি নাই। নর্থ আমেরিকান নার্সিং ডায়াগনোসিস অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে একটা আমেরিকার নার্সিং ডায়াগনোসিস অ্যাসোসিয়েশন। তারা একটা ধাপ দিয়েছে, একটা ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলা অনুযায়ী পেশেন্টের কেয়ার করতে হয়। তো আমরা দেখি নান্দা কি শর্ট আকারে দেখি কি হচ্ছে পেজ ফরম্যাট। নান্দার ফরম্যাটকে বলা হয় পেজ ফরম্যাট। কি হচ্ছে পেজ ফরম্যাট? কি প্রবলেম ইটিওলজি, ইটিওলজি বলতে যে আসলে তার কারণ কি, রিলেটেড ফ্যাক্টর কি কি আছে, এবং এর হচ্ছে সাইন সিমটম এভিডেন্স, অর্থাৎ সাইন সিমটম এভিডেন্স বেস অনুযায়ী তাকে আমরা এটা তার কেয়ারটা আমরা সেট করব। ফর্মুলা কি, প্রবলেম প্লাস রিলেটেড টু অ্যাসিড এভিডেন্স বাই, অর্থাৎ রিলেট টু কজ কি কি কারণে হচ্ছে, এবং এভিডেন্স বাই কি এভিডেন্সের সঙ্গে আমি এটা করব। এই তিনটা ধাপে আমাদের পরীক্ষায় আসে। তো পরীক্ষায় শর্ট আকারে থাকতে পারে যে নান্দা কোন মডেলের আছে, সেটা পেজ ফরম্যাট, কোন ফরম্যাটে আসে পেজ ফরম্যাট, সংক্ষেপ আকারে আসতে পারে, নাও আসতে পারে। তো যেহেতু আমাদের এই ডায়াগনোসিস রিলেটেড এই কথা, এই জন্য আমি এই অংশ আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এখন এক্সাম প্রায়োরিটির ক্ষেত্রে কি করব আমরা, ডায়াগনোসিস একটা মোস্ট আস্কড, অর্থাৎ ডায়াগনোসিস হচ্ছে গুরুত্বপূর্ণ। অ্যাসেসমেন্ট কি হচ্ছে, এরপর পরীক্ষা আসবে। অ্যাসেসমেন্ট কি, ডাটাবেস। আমার কিন্তু সরাসরি অ্যাসেসমেন্ট আসবে না, আমার কোশ্চেন আসতে পারে ডাটাবেস। প্ল্যানিং কি হচ্ছে, স্মার্ট গোল, আমরা উপরে পড়ে আসছি প্রায়োরিটিস। ইমপ্লিমেন্টেশন হচ্ছে কেয়ার ডেলিভারি। ইভ্যালুয়েশন হচ্ছে আউটকাম। তো আমার যে ক্রিটিক্যাল থিঙ্কিং যে কোশ্চেনগুলো আমার পরীক্ষায় আছে, সেগুলো কিন্তু এই অপশনগুলো হবে। আপনারা এটা খেয়াল করবেন, ডায়াগনোসিস মোস্ট যে ইম্পর্টেন্ট টেক্সট, আক্স বা ধাপ যেটাই বলেন, এবং ডাটাবেস। অ্যাসেসমেন্ট কি হচ্ছে, ডাটা প্রসেস। আমরা ওপর দিকে আসতে পারি যে আমরা ডাটা কালেক্ট করব কোন ধাপ থেকে, অ্যাসেসমেন্ট থেকে। স্মার্ট গোল বা প্রায়োরিটি সেট আপ করবো আমরা কোথায়, প্ল্যানিংয়ে। এবং কেয়ার আমরা ডেলিভারি দেবো কোথায়, ইমপ্লিমেন্টেশনে। এবং আউটকাম কি আসবে, আমরা রেজাল্ট অ্যানালাইসিস করব কোথায়, ইভ্যালুয়েশনে। তো এই যে আমার ধাপগুলো, সেটা আমাকে খেয়াল করতে হবে। তো এবার আমরা একটু কোশ্চেন কীরকম হতে পারে তার সঙ্গে একটু পরিচিত হই। যদিও আমাদের আইডিয়া আছে, তারপরেও ওই যে উদাহরণসহ আমরা একটু আলোচনা করলে তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট স্টেপস অফ নার্সিং প্রসেস, আমরা পড়ে আসছি কি মোস্ট ইম্পর্টেন্ট অফ নার্সিং প্রসেস, সেটা আমাদের ডায়াগনোসিস। ডাটা কালেকশন ইন নার্সিং প্রসেস ইজ ডান। ডাটা কালেকশন, আমরা কোথায় ডাটা কালেকশন করি, সেটা হচ্ছে অ্যাসেসমেন্টে। দেখেন আমরা কিন্তু স্টেপ, আমরা কিন্তু এখন পরবর্তী ধাপে আমরা বড় হয়ে গেছি। আমাদের প্রথম কোশ্চেন আসতো স্টেপ অফ নার্সিং প্রসেস, 5টা নাম আসতো। এখন কিন্তু ওর নামগুলো আসবে না, ওই বেসিক টাইপ থেকে কিন্তু আমাদের একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে। তো অ্যাডভান্স লেভেলে গেলে তো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আমাদের প্র্যাকটিস করতে হবে, তাছাড়া তো আমরা সঠিকভাবে পরীক্ষা দিতে পারবো না বা ভুল করে ফেলবো। পেইন রিলেটেড টু ইনজুরি অ্যাজ এভিডেন্স বাই ক্রাইং ইন এ এক্সাম্পল অফ, এটা কি যে পেইন হয়েছে, ইনজুরি, এভিডেন্স, ক্রাইং, দেখতে পাচ্ছি যে ক্রাইং করতেছে, এটা কি ডায়াগনোসিস, এটা হচ্ছে আমার নার্সিং ডায়াগনোসিস। ঠিক আছে, আমার ডায়াগনোসিসটা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস। স্মার্ট গোলস আর মেইনলি ইউজ। স্মার্ট গোল, আমরা স্মার্ট গোল বা প্রায়োরিটিস কোনটা কোথায় করব, কোথায় সেট আপ করা হয়, সেটা হচ্ছে কোন স্টেপে, প্ল্যানিংয়ে। দেখছেন কোশ্চেনগুলো কীরকম হতে পারে, এই ধরনের কোশ্চেন হতে পারে। তো এখান থেকে কিন্তু আমরা পরীক্ষায় পেস লাগাই ফেলি, আমরা ভালো করতে পারি না, উল্টাপাল্টা অ্যান্সার দিয়ে ফেলি। তো অর্থগুলো যদি বুঝি এবং কি ধরনের কোশ্চেন হতে পারে, সেই আইডিয়াগুলো আমার মাথায় যদি থাকে, তাহলে আমরা সহজ করে উত্তর দিতে পারবো। অ্যাকচুয়াল এক্সিকিউশন অফ নার্সিং কেয়ার ইজ কল্ড, কি বলা হয়,
আমরা যে এক্সিকিউশন আমরা কোথায় করব, অর্থাৎ রেজাল্ট অ্যানালাইসিস করব কোথায়, সেটা বিষয়ে এক্সিকিউশন করব কোথায়, অর্থাৎ আমি একটা কেয়ার মডেল প্রোভাইড করব কোথায়, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আমরা কি যেই ধাপে আমরা যে কেয়ারটা প্রোভাইড করব, এক্সিকিউট করব, এটা। চেকিং ওয়েদার গোল ইজ অ্যাচিভ অর নট, আমরা যে গোলটা সেট আপ করেছিলাম সেটা অ্যাচিভ হয়েছে বা হয় নাই, সেটা কোন ধাপে আমরা পাবো, সেটা হচ্ছে ইভালুয়েশন। আমরা যখন ইভালুয়েট করব তাহলে সেখানে আমরা বুঝতে পারবো আসলে আমরা গোলটা অ্যাচিভ হয়েছে বা হয়নি। এরপর আসবো হুইচ ডাটা ইজ কালেক্ট ডিউরিং অ্যাসেসমেন্ট, আমরা কোন ডাটা ইউজ কালেক্ট করব। এটা কি আমরা কি জানি, সাবজেক্টিভ ডাটা, অর্থাৎ পেশেন্ট থেকে যে ডাটাগুলো পাই সাবজেক্টিভ ডাটা, আর আমরা যেটা পাই, দেখে পাই, অবজার্ভ করি, পরীক্ষা নিরীক্ষা করে পাই, সেটা হচ্ছে অবজেক্টিভ ডাটা। তাহলে আমরা কি করব, বথ সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ ডাটা পি নাম্বার, আমরা সাবজেক্টিভ ডাটা বা অবজেক্টিভ ডাটা, বা আমরা যদি বলি প্রাইমারি ডাটা বা সেকেন্ডারি ডাটা, সবগুলোই আমরা কালেক্ট করব। এরপর আছে নার্সিং প্রসেস ইজ বেস্ট প্রেসক্রাইব অ্যাজ, কি হবে নার্সিং প্রসেসটা কি হবে, র্যান্ডম প্রসেস, সিস্টেমিক প্রসেস, ওয়ান টাইম প্রসেস, মেডিকেল প্রসেস অনলি। তাহলে আমরা কি পড়েছি, নার্সিং প্রসেস ইজ এ সিস্টেমিক প্রসেস। তো এই যে আমাদের কোশ্চেনের প্যাটার্নগুলো, তাহলে আমরা কি এইভাবে আমরা একটু খেয়াল করি, পড়বো ইনশাআল্লাহ। প্রায়োরিটি সেটিংস ইন নার্সিং প্রসেস ইজ মেইনলি ডান, প্রায়োরিটি সেটিংস আমরা কোথায় কোথায় আমরা প্রায়োরিটি সেটিং করব এবং পরিবর্তন করতে পারি, সেটা কি, আমরা প্ল্যানিং, একটা আমরা প্ল্যানিং করলাম, প্ল্যানিং করার পরে দেখা যাচ্ছে না আমার আর একটা দরকার, তাহলে সেখানেই আমরা মেইনলি প্রায়োরিটিস প্রসেস করব এবং প্রায়োরিটিস প্রাধান্য দেব, যেই সমস্যার আগে বেশি সেটাকে প্রাধান্য দেব, সেটা কি কোন ধাপে, আমাদের প্ল্যানিংয়ে। তো এইভাবে যদি আমরা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে বেসিকগুলো মিলিয়ে যদি আমরা পড়ি, একটা চ্যাপ্টার পড়ি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমরা সহজেই ভালো করতে পারবো। তো বন্ধুরা, আজকের এই লেকচার থেকে যদি তোমরা একটা নতুন তথ্য জেনে থেকো, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, পাশাপাশি আমরা নতুন যে লেকচারগুলো আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশনে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।